নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, মিনাক্ষী। চোখ রাখছি খবরে। 24 ঘন্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক লাগু করা হবে বলে মঙ্গলবার হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারত ভালো ব্যবসায়িক অংশীদার নয় এবং রাশিয়া থেকে তেল কেনা যুদ্ধযন্ত্রের জ্বালানি দেওয়ার মতোই বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের ওপর আমদানি শুল্ক খুব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবেন বলে মঙ্গলবার হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে ভারতের ক্রমাগত রাশিয়ার তেল কেনার ব্যাপারটিকে তুলে ধরেছেন ট্রাম্প। রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে সহায়তা করছে ভারত এবং এই কাজ তার ভালো লাগছে না বলে জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যে 25% আমদানি শুল্ক ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি, যা কার্যকর হবে 7 আগস্ট 2025 থেকে। তার এই নতুন হুমকি মূলত সেই শুল্কে বৃদ্ধি করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অহেতুক এবং অযৌক্তিক বলে উপস্থাপন করেছে ভারত। ইউরোপ ও আমেরিকা রাশিয়ার সাথে বাণিজ্য করছে, তবুও এই ক্ষেত্রে ভারতকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে, যা অনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে নতুন দিল্লি। এদিকে এই হুমকিকে নয়া ঔপনিবেশিকতা এবং মস্কোর বিরুদ্ধে হুমকি হিসেবে মেনে নিয়েছে রাশিয়া। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে এবং খোলা বাজারে বিক্রি করছে লাভজনকভাবে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছে তা ভারত পরোয়া করে না। সেই কারণেই আমি ভারতের উপর ভারী শুল্ক আরোপ করব বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। পরিসংখ্যানের হিসেবে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ভারত ও রাশিয়াকে আক্রমণ করলেও চীনের ব্যাপারে কিন্তু নীরব শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়া ট্রাম্প। 2022 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির 47% আমদানি করেছে চীন। একই সময়ে ভারত আমদানি করেছে 38% অপরিশোধিত তেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পুনর্গঠিত রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহাকরণের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পুনর্গঠিত রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার। রাজ্য সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নবনিযুক্ত সদস্যবৃন্দ তথা রাজ্যের শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্টজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব সম্পন্ন হয় বলে এদিন বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দপ্তরের বর্তমান পরিকাঠামো ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সুস্থ সংস্কৃতি চর্চা, ঐতিহ্য ও কৃষ্টির সংরক্ষণ এবং তা আরও বিস্তৃতভাবে প্রচার প্রসারের লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও এদিনের বৈঠকে রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের মূল কাজ হল সরকার এবং জনগণের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করা, সরকারের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের মতামত সরকারের কাছে পৌঁছে দেওয়া হলো সরকারের এই বিভাগ স্থাপনের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটন শিল্পের প্রচার ও উন্নয়নের কাজ করে থাকে তথ্য সংস্কৃতি দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার থেকে শুরু হলো ঝুলন যাত্রা উৎসব। 5 দিনের এই উৎসব শুরু হলো লক্ষ্মীনারায়ণ মন্দিরেও। শতবর্ষ প্রাচীন এই উৎসব চলছে রাজন্য আমল থেকেই, জানালেন মন্দিরের প্রধান পুরোহিত। ঝুলন যাত্রা উৎসব, যা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত, যা বিশেষ করে বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পার্বণের একটি অংশ। রাধাকৃষ্ণের প্রেম ও লীলার স্মরণে উদযাপিত এই উৎসবে রাধা ও কৃষ্ণকে দোলনায় বসিয়ে পুজো করা হয়, যা বৈষ্ণব সম্প্রদায়ের একটি প্রধান উৎসবও বটে। মঙ্গলবার থেকে রাজধানীর ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে শুরু হলো এই ঝুলন যাত্রা উৎসব। 5 দিন ধরে এই উৎসব চলবে বলে জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত। আজ থেকে বহু বছর ধরে চলে আসছে ত্রিপুরা মহারাজে এবং 100 বছরের বেশি চলছে এই পূজা, ঝুলন পূজা এবং এখানে বৃন্দাবন চন্দ্র আর আমাদের লক্ষ্মী এবং লক্ষ্মীনারায়ণ মুখে ঝুলন, এবং কালকে আমাদের দিবস হয়েছে। আজকে আমাদের ইন্দ্রাদিদেব অভিহিত যেদিন ঝুলনযাত্রা হয় সেদিন আমাদের দিবস হয় এবং গন্ধর্বাদি ঝুলনযাত্রা যেদিন সেদিন থেকে আমাদের ঝুলনযাত্রা আরম্ভ হয়।
আজকে থেকে 5 দিন আমাদের ঝুলন যাত্রা হবে। প্রতিদিন সন্ধ্যার পর আরতির পর রাধাকৃষ্ণ উঠবেন, লক্ষ্মীনারায়ণ উঠবে, ওঠার পর আবার রাত্রে নামবে এবং এইভাবে 5 দিন চলবে এবং সকালে ঝুলনের পূজা হবে এবং রাখি পূর্ণিমার দিন আমাদের ঝুলন যাত্রা সমাপ্ত হবে। আমার নাম সুনীল ভট্টাচার্য। ঝুলন যাত্রা উৎসবে প্রাচীন কাল থেকে চলে আসা একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের মাধ্যমে মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিজেদের যুক্ত রাখে। এই উৎসব বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের সুযোগ সৃষ্টি করে, যেখানে গান, নৃত্য ও বিভিন্ন ধরনের লোকশিল্পের পরিবেশনা দেখা যায়, যা এই উৎসবকে করে তোলে আরও আকর্ষণীয়। রাজন্য আমল থেকেই আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। 19 শতকের শেষের দিকে মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের সময় নির্মিত হয়েছিল আগরতলার এই লক্ষ্মীনারায়ণ মন্দির। বর্তমানে ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হল এই মন্দিরটি। ত্রিপুরা রাজবাড়ির একটি অংশে নির্মিত এই মন্দির উৎসর্গ করা হয়েছে হিন্দু দেবতা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে, যার মধ্য দিয়ে ফুটে উঠেছে ত্রিপুরার রাজন্য পরিবারের ধর্মীয় সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা। রাজ্যের মঙ্গলার্থে এবং রাজ্যবাসীর মঙ্গলার্থে এই ঝুলন উৎসব করা হচ্ছে এবং আজ থেকে না 2 বছর ধরে চলে আসছে। রাজন্য আমলেও যেভাবে চলত সেভাবে এখনও সরকার বাহাদুর সেইভাবে কি চালাচ্ছে। উৎসব মানে আনন্দ, উৎসব মানে মিলন এবং উৎসব মানে সাংস্কৃতিক উদযাপন। উৎসবগুলি একঘেয়েমি দূর করে আনন্দ নিয়ে আসে জীবনশৈলীতে, সুসংহত হয় সামাজিক বন্ধন, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে নিজেদের যুক্ত রাখার মধ্য দিয়ে বর্তমানকে ভবিষ্যতের কাছে তুলে ধরায়। যেখানে উৎসবের মাহাত্ম্য, সেখানে সীমিত আঙ্গিকে হলেও ঝুলন যাত্রা উৎসব চিরকালই বাঙালি সংস্কৃতিকে উপহার দেবে নবপ্রজন্মের কাছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চলতি মরশুমে 30,000 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার। কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রতি বছর এমএসপি বৃদ্ধি করছে রাজ্য সরকার। জিরানিয়ায় ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করতে গিয়ে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি খারিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে মোট 30 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন খাদ্য, জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার জিরানিয়ায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এতে কৃষকরা অতিরিক্ত 70 থেকে 1 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে পারবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। এবারকার মরশুমে আমরা ধান ক্রয় করব প্রায় 30,000 এমপি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি, যা আসে 23 টাকা করে দাম। গত সিজনেও এখানে যারা আপনারা আছেন কৃষকদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, কৃষকরা বলতো 40,000, 50,000, কেউ 60,000, 70,000 সিজনে পাচ্ছে বা কেউ কম বেশি পাচ্ছে। অর্থাৎ বছরে 2 বার এই যে ধান আমরা ক্রয় করি, এতে একটা কৃষকের 70,000 থেকে 1 লক্ষ টাকা তার এক্সট্রা মুনাফা হচ্ছে, ইনকাম হচ্ছে। এই টাকাটা কিন্তু আগের সরকার দিলে পারত, দেয়নি। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে, মনের থেকে মানসিকতা প্রয়োজন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য কৃষি কাজে কৃষকদের উৎসাহিত করা। এক্ষেত্রে প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মুনাফা অর্জন করতে পারবে না সরকার। উদ্দেশ্য কি? প্রতি বছর আমার এমএসপি বৃদ্ধি পাচ্ছে, তাই এমএসপিটা একদিকে যেমন বৃদ্ধি পাবে, ততই কৃষকদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে ধান চাষ করতে। আগে আমরা কি দেখতাম, রাস্তা দিয়ে যখন যেতাম দুধারে ধান ক্ষেতগুলো একবার হতো ফসল। যেই ধান ক্ষেতগুলোতে 2 ফসলি বা 3 ফসলি করা যায়, একবার ফসল হতো। ইন্টারেস্ট ছিল না, আমার থেকে ধান কে ক্রয় করবে, সরকার তো কিনবে না। মাঝখানে
যারা ধান ব্যাপারী আছে, ধান চালের ব্যবসা করে, তারা কম দাম দিয়ে কৃষকদের থেকে ধানটা ক্রয় করবে। দেখা যেত কৃষকরা যে অর্থ খরচ হচ্ছে ধান ফসল ফলাতে গিয়ে বিক্রি করে সেই অর্থ ফেরত আসছে না, তাই ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলবে। এমএসপি যখন ঘোষণা হলো, আমাদের সরকার যখন ঘোষণা করলো যে এমএসপি তে আমরা ধান ক্রয় করব, আমরা দেখি রাস্তার দুধারে যে ধান ক্ষেতগুলো, একবার ধান কাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার জ্বালা ফেলা হচ্ছে, আবার ধানের জন্য সেখানে কৃষকরা মাঠে কোমর বেঁধে পরিবার সহ মাঠে নিয়ে যাচ্ছে। ধান ক্রয়ের ক্ষেত্রে বর্তমানে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে 23 টাকা। সম্প্রতি পিএম কিষাণ যোজনায় মোট 45,43,00,000 টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্যের প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি সার, বীজ, কৃষি যন্ত্রপাতি এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সমর্থন দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র স্থাপন করে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে সময়োপযোগ বিভিন্ন তথ্য, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তীব্রামথার ভূমিকার তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে কাকে বোকা বানাচ্ছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর, তা নিয়েও প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভিলেজ কমিটি নির্বাচন ইস্যুতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন বলে সোমবার জানিয়েছিলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যেখানে বিজেপির সহযোগী হিসেবে সরকারে যুক্ত রয়েছে তীব্রামথা, সেখানে এই ধরনের কথা বলে কাকে বোকা বানাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে, সেটা কি, ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তুমি তার সাথে ঘর করছো, এক থালে খাচ্ছ, এক বিছানায় ঘুমাচ্ছ, আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছো না, সে থালা থেকে খাওয়ার তুমি বাগনা বসালে তোমার পেট ভরছে না, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে। এটা কাকে তারা এই ধোঁকা দিচ্ছে, কাকে তারা বোকা বানাচ্ছে? রাজ্যে সিপিআইএমকে ঠেকানোর জন্যই লোক দেখানো বিজেপি মথা সংঘর্ষ বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম এর বক্তব্য, গণমুক্তি মোর্চার বক্তব্য ক্রমশ ত্রিপুরাজ্যের জনগণের কাছে আরো উজ্জ্বল হয়ে উঠছে, আর এখান থেকে কিভাবে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখবে তার জন্য বাইরে ঝগড়া দেখাচ্ছে। কোথাও কোথাও সমর্থকদের মধ্যে মারামারিও হয়, রক্তারক্তিও হয়, কিন্তু একজনের বিছনা একজন ছাড়তে পারছে না। এটাই হলো যে সিপিএমকে ভয়, অর্থাৎ সিপিআইএম ক্রমশ আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে সাময়িকের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। 2026 সালে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর প্রস্তুতি কি রকম সেই বিষয়টি উচ্চ রাখলেও সাংগঠনিকভাবে পাহাড়ে আবার সুসংহত হচ্ছে সিপিআইএম বলে দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটিগুলোর মেয়াদ 4 বছর আগে ফুরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি নির্বাচন। এই ক্ষেত্রে প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে কেন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি সিপিআইএম, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বহিরাজ্যে নয়, রাজ্য থেকে নিয়োগ করতে হবে চিফ ইঞ্জিনিয়ার। মঙ্গলবার বর্ধিত সভা থেকে এই দাবি জানালো প্রদেশ কংগ্রেস। নেশা নয়, চাকরি চাই, এই স্লোগানকে সামনে রেখে একদিনের বর্ধিত সভার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এদিনের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। চিফ ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে বহিরাজ্য থেকে নয়, রাজ্যের এক্স ক্যাডারদের মধ্য থেকে চিফ ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন সুদীপ রায় বর্মন। পড়তে গেল तुमको ব্যাপারে कहां से लोग नाता मास्ता खाया लाओ तो गट्टो
ন্যাশনাল হাইওয়ে লাও, বর্তমানে যাএকটা ভাইঙ্গার যাএকটা মানুষ মরক, মাল চাই। এখন দুইটা শক্ত মালের জায়গায় চিফ ইঞ্জিনিয়ার বয়তে চাইতেছে, বাইরে লোক আনি না। যদিও ত্রিপুরা 5 জন অ্যাপ্লাই করছে, 5 থেকে 6 জন অ্যাপ্লাই করছে, টোটাল 15-16-17 জন অ্যাপ্লাই করছে, কিন্তু দেখবেন ত্রিপুরার কেউ থাকতো না। আমাদের দাবি থাকবে আজকে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এই বহির রাজ্যের আমদানি করার লোক আমরা মানব না। আমাদের রাজ্যের সন্তানদের এক্সকেলার এখানে পাওয়া যায়, তাদেরকে নিয়োগ করুন চিফ ইঞ্জিনিয়ার, ওই হিসেবে কি বলে পিএমজি চিফ ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং এর চিফ ইঞ্জিনিয়ারের রূপে। সেপ্টেম্বর মাস থেকে ভোটার লিস্টে নজর দেওয়ার জন্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিল কংগ্রেস। এদিনের বর্ধিত সভায় 2028 সালে পরিবর্তনের বার্তাও দিল কংগ্রেস। কাজেই এর বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা ঘৃণা জানি আজকে সভা থেকে যেই মানসিকতার পরিচয় দিয়েছে বিজেপি এবং তাদের মুখপাত্র অমিত মালভিয়ার মাধ্যমে, এটা হচ্ছে অমিত মালভিয়ার বক্তব্য নয়, তাদের দলের বক্তব্য, অফিসিয়ালি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা ঘৃণা বর্ষাই, আমরা প্রত্যেকটি ভাষাকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যদি ভাষাকে আসামি, এটা ক্লাসিক্যাল ভাষা, বাংলা একটা ক্লাসিক্যাল রাজ্যে যতগুলো ভাষার লোকরা রয়েছে, একযোগে তা প্রতিবাদ করা দরকার এবং একযোগে আমরা তা প্রতিবাদ করব। এখন নির্বাচনে মানুষের ভোটেরা যেতেন, এরা জানে। কাজে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিজের পছন্দের লোক। আগামী জানুয়ারি মাসের 5 তারিখ প্রকাশিত হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা, যার উপর ভিত্তি করে একে একে অনুষ্ঠিত হবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন। আসন্ন নির্বাচনগুলিকে সামনে রেখে আরো বেশি সক্রিয় হবার জন্য দলীয় কর্মী এবং নেতৃত্বদের উদ্দেশ্যে এদিন বার্তা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মৎস্য খাতে প্রযুক্তির সংযোজন। কৈলাসহরের পাইতুর বাজারে পিসিকালচার নলেজ সেন্টার উদ্বোধন করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী। মৎস্য খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য মৎস্য দপ্তর। পাইতুর বাজার সংলগ্ন বিদ্যানগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের কাছে উদ্বোধন হল পিসিকালচার নলেজ সেন্টার। উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পিসিকালচার নলেজ সেন্টার হলো একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান কেন্দ্র, যার মাছ চাষীদের বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও পরামর্শ দানে পালন করবে অগ্রণী ভূমিকা বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পিসিকালচার নলেজ সেন্টার কেন তৈরি করা হয়েছে? এই নলেজ সেন্টার তৈরি করা হয়েছে যাতে অত্র এলাকার যারা মৎস্য চাষী আছে, মাছ চাষে তাদেরকে যাতে সব রকমের সুবিধা আমরা দিতে পারি, সেটা টেকনিক্যাল সাপোর্ট হোক, সায়েন্টিফিক সাপোর্ট হোক, এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আইডিয়া দেওয়া, নলেজ শেয়ার করা। এই জন্যই আমরা নলেজ সেন্টার এখানে স্থাপন করেছি। আগামীকাল থেকে এখানে আমাদের একজন সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি বসবেন, কোনো না কোনো ফিশারি অফিসার থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন, এবং এই সাব ডিভিশনের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মৎস্য চাষীদের সহায়তার জন্য তারা প্রতিনিয়ত কাজ করবেন। 2018 সালের তুলনায় রাজ্যে মৎস্য উৎপাদনে প্রায় 10,000 মেট্রিক টন বৃদ্ধি ঘটেছে গত 7 বছরে। বর্তমানে রাজ্যে বছরে 86,000 মেট্রিক টন মৎস্য উৎপন্ন হলেও এখনো 31,000 মেট্রিক টনের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী। আমাদের রাজ্যে প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আছে প্রতি বছর। তার মধ্যে এই মুহূর্তে আমাদের রাজ্যে 86,000 মেট্রিক টন মাছের উৎপাদন আছে। আমাদের সরকার আসার আগে সেটা 2017-18 সালে যদি ডেটা আমরা দেখি, তাহলে আমাদের রাজ্যে প্রায় 78,000 পর্যন্ত মেট্রিক টনের ফিশ প্রোডাকশন ছিল। এই লাস্ট 7 বছরে সেখানে আমরা প্রায় 10-11,000 মেট্রিক টন ফিশ প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করেছে আমাদের রাজ্যে। এবং আমরা 2023 সাল থেকে যদি হিসাব করি, 23 থেকে 25 এই 2 বছরে কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্ট আমাদের ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে।
তারপরেও আমাদের ঘাটতি আছে প্রায় 31,000 মেট্রিক টনের মতো ঘাটতি আমাদের ফিশারি সেক্টরে রয়েছে। রাজ্য সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্যমন্ত্রী। 59 জেলায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইন্টিগ্রেটেড একোয়া পার্ক নির্মাণের ক্ষেত্রে কেন্দ্র সরকার ইতিমধ্যে 43 কোটি টাকা বরাদ্দ করেছে বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পার্কটি বাস্তবায়িত হলে সেখানে বোটিং, ফিশিং এবং অন্যান্য বিনোদনমূলক সুযোগ সুবিধার মাধ্যমে জেলার পর্যটন ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি। ফিরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দপ্তর প্রয়োজনের সময় ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে বলে অভিযোগ সাধারণ মানুষের। সড়ক দুর্ঘটনায় গাড়ির ভেতরে 5 ঘন্টা আটকে থাকার পর গাড়িতেই মৃত্যু হলো চালকের। ঘটনা চাকমাঘাট এলাকাতে। মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাব এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে মৃত্যু হলো দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের। সাধারণ মানুষের অভিযোগ কিন্তু এরকমটাই। ঘটনা তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়। শত শত মানুষের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই গাড়ির চালক। মঙ্গলবার ভোর রাত 3টে নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর দুর্ঘটনাগ্রস্ত হয় ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি। দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি থেকে বের হতে পারছিলেন না সংশ্লিষ্ট গাড়ি চালক মিহির লাল দেবনাথ। দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়েছিল চালকের শরীরের সাথে। দুর্ঘটনার প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দপ্তর বা অগ্নি নির্বাপক দপ্তর উদ্ধার করতে পারেনি দুর্ঘটনাগ্রস্তকে। এখন এই পর্যন্ত 5 ঘন্টার উপর হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, বাই করতে পারছি না রে ড্রাইভারটা বাই করতে পারছি না। ড্রাইভার এখনো বাই করতে পারছি। কীরকম অবস্থা আছে ড্রাইভারটা? ড্রাইভার হিটে গেছে। হ্যাঁ, হিটে গেছে। আপনার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে, তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটা থাকতো তাহলে কিন্তু কাটাটা তো লিয়েছে। এটা তো লিয়েছে লাস্টে, সকালবেলা নিয়ে এসে এটা স্টার্ট হয় না। আমি হ্যাঁ পেলাম এটা কোনতে টোকাই লয়ে এলাম। হ্যাঁ কয় তুমি কে আমাকে বেশি জানো নি। আরে জিনিস আনছো, জিনিসই চলে না। কেটা আনছি এটা যারা আনছে তারা ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে এসে তারা নেই। আপনার হ্যাঁ 5 ঘন্টার মতন হ্যাঁ জীবিত ছিল, কিছুক্ষণ আগে মারা গেছে। আগে চেষ্টা করতে হতো তাহলে কিন্তু লোকটা বাঁচানো যেত। প্রশাসনের কর্মীরা যে সকল যন্ত্রপাতি এনেছিলেন তা সবই অকেজো ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। চাকমাঘাট সুপার মার্কেট। কোন সময় অ্যাক্সিডেন্ট? প্রায় রাত্র 2:30টার সময়। কি অবস্থা স্যার? কি রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা কইতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসলো। সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আসছে, কিন্তু কামের নাই কেউ। হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার সাহায্যটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে টিএসআর আছে, আমাদের 12 ব্যাটালিয়ন সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির চালকের এই করুণ পরিণতি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, অনেক জরুরি সময়ে তা রীতিমতো ব্যর্থতায় পর্যবসিত হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।